আর যারা আমার দেখবেন আপনারা যখন আমাকে কল করেন যে একটা বৃদ্ধাশ্রমের অ্যাড্রেস দেওয়ার জন্য, তখন কি বলি যে আপনার বয়স কত, শরীর কেমন আছে, অন্যান্য খোঁজখবরটা নেই। তার কারণ হচ্ছে আপনি আপনাকে যদি নিজে ব্যবহার করেন, আমার মনে হয় অনেকটা বেশি সমাজকেও দিতে পারবেন এবং সঠিক জায়গায় পৌঁছাতে পারবেন। যে কারণে আমি বেশি একসময় প্রথম দিকে ঘাঁটতাম। তার কারণ বহু ভালো ভালো বৃদ্ধাশ্রম কর্তৃপক্ষ না আমার দ্বারা কষ্ট পেয়েছে, কারণ অনেক ভুল ইনফরমেশন না দেওয়ার ফলে, আমাকে সিনিয়র সিটিজেনদের ইনফরমেশনটা ঠিক না দেওয়ার জন্য আমার মুখ থেকে তাদেরকে আমি দিয়েছি, তারা কষ্ট পেয়েছে বৃদ্ধাশ্রম কর্তৃপক্ষ। এরকম ঘটনা ঘটেছে পারমাদার মতন মানুষের কাছে। যে কারণে আমি পরবর্তী সময়, অর্থাৎ বছর 4 আগের কথা বলছি, তারপর আমি কিন্তু এবং বেশ কয়েকটি বৃদ্ধাশ্রম কর্তৃপক্ষ আমার মানে পীড়াপিড়িতে তারা কিন্তু নিয়ে নিত, নেওয়ার পরে তারপর সেই অসহ্য যন্ত্রণার শিকার হতো। তো যে কারণে বিদ্যাদের বয়স, শরীর কেমন আছে, যাবতীয় তথ্যাদি নেওয়া শুরু করি। এবং ওনার সময় কিন্তু সেটাই শুরু করেছিলাম। এবং তখন বলি যে আপনি কেন বৃদ্ধাশ্রমে থাকার চিন্তা করছেন, আপনি ভাবুন না নিজে একটা বৃদ্ধাশ্রম নিজেরই হয়ে যাবে, দেখবেন। ঠিক এটা বিশ্বাস করতে পারতাম না। তার কারণ হচ্ছে যে আবার কি আমাকে খুন্তি নাড়াতে হবে, আবার কাজ করতে হবে, এগুলো কি বলছো না, ভাবুন না, জান না কি দেয়, যা হবে হবে। তো কিন্তু আসার পর প্রথম দিকে একজন সিনিয়র সিটিজেন 8-10টা সিনিয়র সিটিজেনের দিকে নজর দেওয়া এবং একটা পরিবারের যাদের সঙ্গে রক্ত মাংসে মিশে আছে তাদেরকে ত্যাগ করা, এটা বড় কঠিন। সেই কাজটা করতে হতো, করে বেরিয়ে আসা। তারপর দেওয়া হলো একটা প্রতিষ্ঠান, সেখানে একটা কি বলবো, একটা জঘন্য যন্ত্রণার সঙ্গে বসবাস করেছিল। এটা আমি যেহেতু আমি বৃদ্ধাশ্রমে খুব ঘন ঘন যেতাম সেই প্রতিষ্ঠানে। তো এবার ঘটনা হচ্ছে প্রতিষ্ঠানটা কেন একটা জঘন্য, সেটা হচ্ছে যে নিজে রয়েছে কষ্টের মধ্যে, তারপরে তুমি কিনে যেখানে দিয়ে গেছো, তারপর হাজারো দুঃখ যন্ত্রণার সঙ্গে আমি বসবাস করছি। কিন্তু বলতাম যে থাকুন, লেগে থাকুন। তারপরে যথারীতি বিভিন্ন রকম কষ্ট শিকার, সেই কষ্ট থেকে বেরিয়ে আসা, সেখান থেকে বললাম ঠিক আছে চল নারী জায়গায় দিচ্ছি। এই যে আমি কষ্টটা পেয়েছি যে ওই আশ্রমের স্টাফগুলো ডিম খাচ্ছিল, যেটা আমার জন্য খুবই মানে আমার খুব কষ্টের বিষয় ছিল। আর যা মাল প্রতিটা আশ্রমে এনজিওরা এসে মাল দিয়ে যায়, সেগুলো চুরি হয়ে যেত রাতে রাতে। যেহেতু ওখানকার মালের ইনচার্জ আমি ছিলাম, তা আমার চোখে পড়েছে। প্রতিবাদ করলে যা হয় সেটাই প্রাপ্তি। ম্যাডাম আমাকে ছাড়বেও না, তখন আমি উজ্জ্বলকে কিন্তু পরবর্তী সময় কিন্তু উনি হাতে ধরেছিল, এমন কষ্ট পেয়েছিল, হাতে ধরেছিল, আমি সরিয়ে দিয়েছি, এটা হাতে ধরেছিল জুনটা তুমি যাবে না। তো বাইদা ভাই আমি চলে এসেছি। তারপরে আমি আপনার ঘটনার মতো না, এরকম আমার অনেক বৃদ্ধাশ্রমের ঘটনা ঘটেছে যে আমি অনেক বৃদ্ধ যেমন কষ্ট পেয়েছে, দুম করে ঢুকে গেছি, দেখছি ভালো নেই, আমি চট করে সরানোর চিন্তা করেছি। কিন্তু তাতে বৃদ্ধাশ্রম কর্তৃপক্ষ রাগ করলেও কিন্তু আমার কিন্তু সেটা ছিল না। আমার মূল উদ্দেশ্য হচ্ছে যে ভালো জায়গায় যতটুকু পারা যায়। তো এটা আমাকে আজও কল করছে, আমাকে ডাকছে, খুব অনুরোধ করছে। কিন্তু সত্যি কথা, এই আশ্রমটা আমি ভালোবেসেছি, তাই এই আশ্রম ছেড়ে যাওয়া আমার পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। কারণ এটা আর সর্বোপরি জানেন তো, আমি যে কারণে ওনার কাছে দৌড়ে এলাম, মাঝখানটা রাত 12টা মনে হয়, 11:30 মাঝে মধ্যেই ফোন, আর ফোন করার পরে আসবো করে যতজন আমার কাছে 156 মতন, তাদের মধ্যে 30-32 জন মারাও গেছেন, তাদেরও কাজকর্ম করা। কিন্তু স্মরণীয় বেশ কয়েকজন সিনিয়র সিটিজেন আছে যারা আমাকে, সবাই এই 156 জনই, কাউকে আমাকে বলতে হয়নি যে আমাকে দিতেই হবে নাহলে আমি দেবো। কিন্তু অযাচিতভাবে ওরা যে আমাকে টাকা দিয়ে সাহায্য করেছে যেভাবে কাজ করার জন্য, কিন্তু সেই টাকাটা যেন মনে হচ্ছে বৃহত্তর কাজ করার একটা সাহস দিয়েছে। আর ওই যে একটা ক্যান্ডিডেট যে কিনা বৃদ্ধাশ্রমে যাচ্ছে, অথচ বৃদ্ধাশ্রমের আবার যন্ত্রণাকে গায়ে মাখিয়ে নিয়ে সে বৃদ্ধাশ্রমকে তোলার চেষ্টা করছে, এটা মানে বড় প্রাপ্তি। অর্থাৎ আমার কমিটমেন্টটাকে যে ধরে রাখা, এবং সেটা যে সর্বোপরি প্রত্যেকের ঘরের কাহিনী, যন্ত্রণাগুলো কিছু বলার নেই। শুধুমাত্র এটাই বলি যে এই ভিডিওটা যারা দেখছেন তাদেরকে একবার চেষ্টা করুন, নামুন। আমার মনে হয় ওনার মতন আপনি অনেক বড় রাস্তা খুঁজে পেয়ে যাবেন। হ্যাঁ, শুধু একটু বড় মনের পরিচয় দিতে হবে, আন্তরিকতার সঙ্গে। ঘৃণা, লজ্জা, ভয় 3 ধাপিতে নয়। আমার কোয়ালিফিকেশন, আমার কোয়ালিটি, কোয়ান্টিটি এগুলোকে ছেড়ে, আমার ইগো পয়েন্ট ছেড়ে যদি দেখি কোনো পেশেন্ট পায়খানা করেছে, তাহলে আমাকে নিজে হাতে সেটা সাফ করাটাই উচিত, যেহেতু এটা বৃদ্ধা আশ্রম। কিন্তু একটা টাইমে না, আমার মনে হয় যখন ক্যান্ডিডেট বাড়তে থাকবে না, তখন আপনাকে হয়তো প্রথম দিকে এটা আমাকে করতে হয়েছিল। আপনারা যাদের পুরোনো ভিডিও 5 বছর আগের থেকে দেখবেন, মহিলা বৃদ্ধাশ্রম আমাকে ঢুকতে দিত না, কিন্তু যখন দেখা যেত প্রতিবেশকের হচ্ছে নিজে হাত লাগিয়েছি,
মহিলাদের ডায়াপার পরানো থেকে শুরু করে বিভিন্ন কাজ করতাম, তখন কিন্তু দেখা গেল কর্তৃপক্ষ লাস্টে বছরের শেষে আগে ডাকতো, ও বেটাকে আসিস, ওকে ডাক। তো আজকে ওই কর্তৃপক্ষ এখনো ডাকে, বাঁকুড়া জেলাতে সেই বৃদ্ধাশ্রম আমাকে এখনো ডাকে জ্ঞানদা, যে আসিস একবার দেখা করে যাক। কিন্তু ঘটনা হচ্ছে আপনাদের কাছে একটাই বার্তা যে একবার নামা যাক না, যা হবে হবে। তো আপনারা যারা আমাকে প্রথম দিক থেকে সহানুভূতি যেভাবে কাজ করার জন্য আমাকে সাহায্য করেছেন, সবার পক্ষ থেকে আজকে ওনার কাছে আসতে পারলাম, আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ, কিছু বলার নেই। আন্তরিক কৃতজ্ঞতা। এটা করে যাচ্ছি বহুদিন ধরেই, আপনারা জানেন, দেখছেন ধারাবাহিক ভিডিওতে, যেগুলো অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, ওদিকে দেখবেন রিসেন্টলি আমি বেশ কয়েকটা রাজ্যে গেছিলাম, তেলেঙ্গানা স্টেটগুলো কভার করতে গেছিলাম। এত ভালো ভালো বৃদ্ধাশ্রমে সে একই গল্প, একই পরিস্থিতি। শুভ দুপুর, শুভ দুপুর। সবাই ভালো থাকুন। ওকে আমি শুভেচ্ছা, অভিনন্দন, থ্যাংক ইউ এগুলো কিচ্ছু বলবো না। অনেক অনেক আমি একটা সত্যি কথা বলছি, আর ছোট্ট এবং সংক্ষিপ্ত ভাবে, আমার জীবন ধারায় আমার স্টাডিও ছিল, কিন্তু আমি এতটাই বেসামাল হয়ে পড়েছিলাম, যার জন্য সেই সময় আমি স্লিপিং ট্যাবলেটে অ্যাডিক্টেড ছিলাম। সুসাইড করার টেন্ডেন্সি ছিল। আমার আত্মীয় স্বজন সবাই খুব এলিট পারসন, আমার নিজেকে খুব অসহায় এবং ছোট মনে হয়েছিল। আমি শিলিগুড়ি থেকে দৌড়ে ব্যাঙ্গালোরে চলে গেলাম। সেখানে আমার একটা মেয়ে, ও এমবিবিএস করছে, তখন ফার্স্ট ইয়ার ছিল, এখন ও ফোর্থ ইয়ারে আছে। আমার ওই মেয়েটা আরোগ্য, আমার একটা ছেলে একটা মেয়ে। সেক্ষেত্রে ওদের জন্য আমি বেঁচে আছি, সত্যি কথা বলছি। আমার একটাই ছিল যে আমি আর পৃথিবীতে থাকতে চাই না। কিন্তু আমরাও তো পরিপূরক একে অপরের, আমরাও তো মানে অনুপ্রাণিত হয়েছি, তবে তো যখন সম্ভব। আমাকে উজ্জ্বল প্ল্যাটফর্মে বুঝালো যে আপনি একা দুঃখী নন, আপনি আশ্রমে গেলে দেখবেন যে আপনার মতো দুঃখী অনেকে আছে, আজকে পরিচয় করে কিন্তু এখন কিন্তু সেই একটা মা আছে, একটু কাছে আসুন। এখন এই মা কিন্তু আপনাকে যদি বলি, প্রশ্ন করি, আপনার দুঃখটা এখন কি অনেক ছোট নয় কি? একেবারে নাতি, একেবারে অন্য অন্য দুঃখগুলো শুনে তুলনা করা হয়। এই মা দুর্গাপূজার ষষ্ঠী, চোখে ফর্সা দেখো, এখনই এই অবস্থা। তারও একমাত্র ছেলে দুর্গাপূজার ষষ্ঠীর সময় বাইক নিয়ে মার জন্য ওষুধ আনতে বেরিয়েছে, আর ফিরে আসলো না, ডেড বডি আসলো। সেই মা অবশেষে আমাদের আশ্রমে এসেছেন। তবে আমি ভেবে দেখলাম, আমার মনে হয়েছিল পৃথিবীর সবচেয়ে পাপী আমি, সবচেয়ে দুঃখী আমি, কিন্তু আজকে দেখছি যে না, ঈশ্বর এটা পরিযোগ, ঘরে ঘরে এই দুঃখগুলা দিচ্ছে। এই যে এই মা তার একমাত্র ছেলেকে হারিয়েছে, তবু একটা সমস্যা থেকে গেছে, তার ছেলে বউ এবং নাতিন আছে। আমার ছেলে ছিল আনম্যারিড একটা স্টুডেন্ট, আমার ছেলে কোনো বোঝা আমাকে দিয়ে যায়নি, শুধু শুধু ও স্মৃতিগুলা দিয়ে গেছে। সেক্ষেত্রে তার চেয়ে আমি সুখী। তো আমি সবসময় এভাবেই মানে নিজের সাথে নিজে কাউন্সিলিং করি যে না, উজ্জ্বল আমাকে এমন একটা জীবন দান করেছে, আমাকে যাচাই করতে দিয়েছে যে না, আমি একা দুঃখী নয়, পৃথিবীতে সবাই দুঃখী কম আর বেশি, কোনো মানুষ কোনোভাবে সম্পূর্ণভাবে সুখে শান্তিতে নেই। তাই উজ্জ্বলের কথা আমি বেশি কিছু বললে কি হবে, ভিডিওটা বাড়বে, কিন্তু সত্যি কথা যে এ ইউনিভার্সাল, ও চলতেই থাকবে, ও চলা কখনো থামবে না। ও অল ওভার ইন্ডিয়া, নেপাল, ভুটান, উজ্জ্বল ভট্টাচার্য, ও চলার পথ যেন সুন্দর হয়, ও আরো উপরের দিকে উঠতে পারে, আমি শুধু এই প্রার্থনায় করি আমার ছেলেকে। ধন্যবাদ সবাইকে, প্রণাম, শুভ উল্টো রথযাত্রা।